ডিভোর্সের কথা বলতেই শ্বশুরবাড়ির লোকের সামনেই বাবা সরাসরি বললেন, ডিভোর্সের পর আমার বাড়িতে উঠতে পারবি না, তোর কোন দায়িত্ব আমি নেব না। ভরা লোকের সামনে বলায় খটকা লাগলেও আমি মোটেও অবাক হইনি। তিনিও ছিলেন আমার স্বামীর মতোই এক স্বৈরাচার, জালিম, যার পরিণতি হিসেবে কম বয়সে মাবিহীন জীবন কাটাতে হয়েছে। ভাগ্যিস আমার ইনকাম সোর্স ছিল, না হলে পড়ে থাকতে হতো দুনিয়ার জাহান্নামে। আমি নিজের সিদ্ধান্তে অটল রইলাম। ভরা আসরে বললাম, আপনাকে দায়িত্ব নিতে হবে না, আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারব। শুনে বাবার মুখটা আরও থমথমে হল। দেখে বোঝা যাচ্ছে আমার উপর ভীষণ রেগে। আমি সেসবে পাত্তা দিলাম না। ওনার রাগ ধুয়ে উনি পানি খাক। পাশ থেকে কেউ বলল, বাবার উপরে কিভাবে কথা বলতেছে দেখছেন? বেয়াদব মেয়ে। এইসব মেয়েদের সংসার টিকে না। কথা শুনে আমার মোটেও খারাপ লাগল না। আমি হাসলাম ক্ষীণ। সেটাতেও আমার দোষ হল। শুনতে হল, দেখ, আবার নির্লজ্জের মতো হাসতেছে। আমি কাউকে কৈফিয়ত দিলাম না। বাইর থেকে না হয় ভালোই দেখল, কিন্তু ঘরের ভেতরের কথা জানবে কিভাবে? না জেনেই কি সুন্দর তারা মন্তব্য করছে। Kuruga. এতে শান্তি পেলে করুক তারা। আমি আমার সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তন করব না। আমার মা যে ভুল করেছিল, আমি সেই ভুল করব না। আমার বিয়ের সবে 8 মাস হবে। হ্যাঁ, মাত্র 8 মাস। 1 বছরও হয়নি। বিয়ের প্রথমে ভালোই চলছিল, মানুষটাকেও ভালোই মনে হয়েছিল। কিন্তু 1.5 মাস পেরোতেই হুট কথা কাটাকাটিতে সে আমাকে থাপ্পড় মারল। তখনও ছিলাম নতুন বউ, গায়ে লেগেছিল বেশ। কিন্তু নিজেকে মানিয়ে নিলাম এই সান্ত্বনা দিয়ে, সংসারে ওই একটু আধটু এমন হয়। আমার শাশুড়ি আম্মা দেখে বুঝতে পারছিলেন, আমাদের মাঝে কিছু হয়েছে। আমি তাকে জানালাম, সে জানালো, এসব ধরে রাখতে নেই, সংসারে এগুলো খুবই স্বাভাবিক বিষয়। আমিও মেনে নিলাম। তারপর এভাবে ধীরে ধীরে কাটতে লাগল। সে আবারও আমার গায়ে হাত তুলল। এইবার আমি চুপ করে মেনে নিলাম না, মুখে যা বলার বলুক। গায়ে হাত তুলবে কেন? রাগ করে তার সঙ্গে বিছানায় আলাদা করলাম। 2 দিন হলেই শাশুড়ি বললেন, এভাবে চললে স্বামীর মন অন্যদিকে যাবে। তারপর পূর্বের মতো এবারও মেনে নিলাম। আমার শাশুড়ি থেকে বেশি জ্বালাত আমার শ্বশুর। হ্যাঁ, ঠিক বললাম। মানুষ শুনলে হয়তো অবাক হবে। সব সময় খুঁত ধরত। তরকারি রান্না করলে একদিন স্বাদ নেই, কোনোদিন লবণ হয়নি, কোনোদিন ঝাল বেশি হয়েছে, আবার আরেকদিন রান্নাই পারি না। অতিষ্ঠ হয়ে বলেছিলাম, তবে শাশুড়ি মাই না হয় রান্না করবে, আমি শিখে নেব। শাশুড়ির আপত্তি না থাকলে ঘোর আপত্তি ছিল শ্বশুরের, এইভাবে সংসার করব? শাশুড়ি এক হাতে সব করেছেন, আরও কত কি। শুধু কি এতটুকুতেই আটকে ছিলেন? না। ফজরের আজান দিলেই নামাজ পড়তে যাবেন, ঠিক তখনই আমাদের ঘরের সামনে এসে দরজায় ঢোল বাজাতে শুরু করতেন। নিজের ছেলে নামাজ না পড়লেও আমি ফজরে উঠতে দেরি করলেই হয়ে যেতাম জাহান্নামী। কেমন বউ আনলো ঘরে? যেদিন ওনার নামাজ থেকে ফেরার আগে উঠতে না পারতাম, সেদিন এসেই আবার জানালায় ঢোল বাজাতে লাগতেন। উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন, এটাই ভালো দিক। কখনো মিস করবেন না। ঝড়, বৃষ্টি যাই হোক। এটা নিয়ে ওনার অহংকারের শেষ ছিল না, নিজেকে জান্নাতের বাসিন্দা বানিয়েছিলেন। যেন আল্লাহ ওনাকে জান্নাতের টিকিট দিয়ে রেখেছিলেন। আমি আমার মতোই ছিলাম। কাউকে দেখিয়ে নামাজ পড়ার মানে নেই। ওয়াক্ত শেষ হওয়ার পূর্বেই আমি নামাজ পড়ে নিতাম। এছাড়াও শ্বশুরের ছিল বিশাল জমিজমা। ধান চাষ করেন সেখানে। জমি দেখে আসা, আইল ঠিকঠাক করা, পানি ঠিকঠাক যাচ্ছে কিনা প্রতিদিন হলেও আমাকে 1-2 বার যেতেই হতো। আবার ধান কাটা শেষে ধান সিদ্ধ শুকানোতেও কাজ করা লাগত। অবশ্য শাশুড়িই বেশি করতেন, এ কথা আমি অস্বীকার করব মা। রাস্তার মাঝে ধান শুকানো, ধানে পা দেয়া, বাউ দেয়া সব জনসম্মুখে করত হতো, ওড়না কোন দিক থেকে কোন দিকে যেত। কড়া রোদে কাজের সময়েও ঠিকঠাক থাকা যায়? নিজের যথাসম্ভব চেষ্টা করতাম আমি। অথচ বিয়ের সময় শ্বশুর খুঁজেছিলেন, খাঁটি পর্দাশীল মেয়ে লাগবে।
পর্দা ছাড়া চলা যাবে। এই হলো পর্দার নমুনা। জমিতে যাও, মানুষের সামনে ধান শুকাও, এখানে তাদের পর্দা লাগবে না। আমি বুঝতে পারতাম আমার শাশুড়ি জীবনটাও বেশি সুখকর ছিল না। তবে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। তিনিও আমার মায়ের মতো ভুল করছেন। এ বিষয়ে তাকে কিছু বলিনি আমি। বিয়ের তখন 4 মাসে পড়ল। আমার স্বামীর সঙ্গে তর্ক লাগল একদিন, ধান শুকানো নিয়ে। আমি বললাম, রাস্তায় মানুষ যাওয়া আসা করে, তাকিয়ে দেখে। এছাড়াও আমার রোদে সমস্যা হয়, মাথা ব্যথার সমস্যা। একটা লোক নিলে ভালো হয়। সে বলেছিল, তার মা আগে করেনি? তাহলে আমার এত সমস্যা কেন? এটা নিয়েই লাগল তর্ক। সেদিনও নিজের পুরুষত্ব জাহির করতে আমার হাতে হাত তুলেছিল। এইবার আগের তুলনায় বেশিই ছিল। আমি কেঁদেছিলাম। অনেক কেঁদেছিলাম। কেঁদে খাবার দাবার ছেড়ে দিলাম। শাশুড়ি মায়ের বোধহয় খারাপ লেগেছিল, ছেলেকে বকলেন। এরপর তিনি খাবার এনে আমাকে পরামর্শ দিলেন, বাচ্চা নেও। বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে সব। আমি শুনলাম শুধু। সে এসে শুধু জিজ্ঞেস করল, খাইনি কেন? উত্তর না দেয়ায় আমাকে গালি দিল। সেদিন রাতে অনেক ভাবলাম। নিজের অতীত নিয়ে ভাবলাম। হ্যাঁ, কিছুটা হলেও আমার মায়ের জীবন দেখতে পারছিলাম নিজের ভবিষ্যতে। যদিও আমার মায়ের জীবন ছিল আরও করুণ, কষ্টের, অত্যাচারের। ছোটবেলায় বাবা মায়ের মাঝে ঘুমাতাম, মধ্যরাতে উঠে দেখতাম মা কাঁদছে, বাবা এসে চুলের মুঠি ধরে একের পর এক থাপ্পড়, ঘুষি মারছে। ভয়ে ওভাবেই মুখ চেপে থাকতাম আমি। ছোটবেলা থেকে মায়ের ভয়ঙ্কর জীবনের সাক্ষী ছিলাম আমি। বড় হয়ে শুধু ভাবতাম, মা এত ধৈর্য শক্তি নিয়ে কিভাবে থাকত? মায়ের উত্তর ছিল, তোরা, সন্তানেরা। তাই এই ভুল আমি করব না। বাচ্চা হলে পরবর্তীতে দেখা যাবে আমাকেও বলবে বাচ্চার কথা ভেবে হলেও সংসার করো। আমি এই জালে পা দিলাম না। একটা নিষ্পাপ জীবন, এই টক্সিক সম্পর্কে আনতে চাই না। আমার শিশুকাল যেমন গিয়েছে, তেমন আমি নিজের সন্তানকে দেব না। দেখতে দেখতে ওর গায়ে হাত তোলা অভ্যাসে পরিণত হল। এখন ছোট-খাটো বিষয়েও একটা হলেও থাপ্পড় মারবেই। একদিন অতিষ্ঠ হয়ে বাড়ি ছাড়লাম। 3-4 দিন বাদে সে নিতে এল, বাবা তাকে বুঝাল, সে বলল আর হবে না। মানিয়ে চলে এলাম। কিন্তু অভ্যাস কি ছাড়তে পারে? 1 মাস না যেতে সে চুলের মুঠি ধরে লাথি মারল। শাশুড়ি না থাকলে ওই দিন আমার মৃত্যু থেকে কেউ আটকাতে পারত না। আমি বাকবিরুদ্ধ হয়ে গেছিলাম। শাশুড়ি আমাকে শানিত গলায় বললেন, এখনো কেন বাচ্চা নেওনি? যত দ্রুত সম্ভব বাচ্চা নাও। বাচ্চা হলে ছেলে মানুষের মন নরম হয়। আমি আবারও বাড়ি ছাড়ি। যাই আমার বড় বোনের বাড়িতে। আপা সে সময় প্রেগনেন্ট ছিল। আমাকে ভীষণ ভালোবাসে। আপা শুনে খুব রেগে যায়। আমাকে পাঠাবে না পণ করে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ গেল। তারপর একদিন আমার শ্বশুর শাশুড়ি এসে হাজির হলেন আমাকে নিয়ে যেতে। আমার আপা নাকচ করে দেন, আমাকে দেবেন না। এর জন্য বাবা আপাকে কল করে শাসিয়েছিল। সেদিন ওনারা ফেরত গেলেন। আবারও 1 সপ্তাহ বাদে এলেন। শাশুড়ি জানালেন, তার ছেলে আমার জন্য শোক পালন করছেন। অনেকদিন হলো আর নয়, না হলে স্বামীর মন অন্যদিকে চলে যাবে। পরে পস্তাতে হবে। আপার শ্বশুর বাড়ির লোকেরা যথেষ্ট ভালো ছিলেন। ওনারা দৃঢ় গলায় বেশ কথা বললেন, যা আমার বাবা বলতে পারেনি। এভাবে আমি আবার এলাম। গাড়িতে আমার শ্বশুর বেশ কথা শোনালেন আমাকে, শত ঝগড়া, মার খেয়েও আমার শাশুড়ি কখনো এভাবে বাড়ি ছেড়ে যায়নি, অথচ আমি দুবার ছেড়েছি। এ যেন ঘোর অন্যায় করে ফেলেছি আমি। শ্বশুর বাড়িতে আসার পর আমার স্বামীকে দেখলাম। এলোমেলো চুল, দাড়ি বড় বড় হয়েছে। এসেই অস্বস্তি লাগল। অনেকক্ষণ পর হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। আর আমিও স্বামীর ভালোবাসায় অতীত ভুলে জড়িয়ে ধরলাম তাকে। কিন্তু এত আবেগ, ভালোবাসা টিকল না। বিয়ের 8 মাসে পা পড়ল। আবারও বাড়ির ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লাগাল সে। অকথ্য ভাষায় গালি দিল। আমি অধৈর্য পড়লাম, যখন সে আমার মৃত মাকে গালি দিল। আর নিজেকে আটকাতে পারলাম না,
প্রথমবারের মতো ওর গালে চর বসালাম। ব্যাস, এটাই চোখে পড়ল আমার শ্বশুরের। স্বামীর গায়ে হাত তোলা, এ যেন বড় পাপ হয়ে গেল। অথচ স্ত্রীর গায়েও হাত তোলা যে পাপ, সেটা তারা দেখলেন না। শ্বশুরের মুখের উপর কথাটা বললে তিনিও আমাকে বেয়াদব, বেহায়া বলতে ছাড়েননি। সেদিনও আমার ভাগ্যে মার জুটত, যদি না আমি দরজা বন্ধ করে বসে থাকতাম। দরজার ওপারে শিয়াল হায়নাগুলো হিংস্র হয়ে উঠছিল। আমি বুঝলাম, এমন মানুষের সঙ্গে ভালোবাসা আবেগ ধরে লাভ নেই। নাহলে মায়ের পরিণতি আমার হতে দেরি নেই। পরের দিন অর্থাৎ আজকে আমার বাবাকে ডাকা হল। সঙ্গে আমার সৎ মাও এলেন। আপাও আসতেন, কিন্তু তার প্রেগন্যান্সির 8 মাস চলে। এখনকার রাস্তাও খারাপ। এখানে বৈঠক বসল। আমি এলাম। আবারও একই কথাগুলো বলা হল। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে, মনোমিলন হবে। এসব মেনে সংসার করতে হবে। শেষে আমার দোষ ধরা হল, যাই হোক স্বামীর গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। আমি সেদিন কোন আবেগকে রাখলাম না, বলে ফেললাম, আমি আর পারব না, এ সংসার আমি করব না। আমাকে তখন জিজ্ঞেস করা হল, তবে কি চাইছ তুমি? আমি বুকে পাথর রেখে বললাম, আমি ডিভোর্স চাই। আমার পক্ষে ওনার সঙ্গে সংসার সম্ভব নয়। ডিভোর্স কথাটা শুনে সবাই যেন চমকে উঠেছিল। বিস্ফোরিত চোখে তাকাল। শাশুড়ি এসে বললেন, তুমি কি পাগল হয়েছে? সামান্য বিষয়ের জন্য তালাক চাইছ? তালাক মানে বোঝো? আমি হেসে বললাম, সামান্য? তিনি প্রত্যুত্তর করলেন না, চোখ নামিয়ে ফেলেন। আমি শাশুড়ির দোষ দেই না, তিনি যথেষ্ট ভালো মানুষ বলেই আমার মনে হয়েছে। তবে ওই যে আগের যুগের মানুষ, এভাবে তারও ব্রেইন ওয়াশ করা হয়েছে। এখন অভ্যস্ত হয়েছেন উনি। আমার বাবা হুঙ্কার দিয়ে উঠলেন। কিন্তু আমি অটল রইলাম, বললাম, কোনোভাবেই আমি এই সংসার করব না। আমাকে কেউ এখানে আটকাতে পারবে না। ওপাশে মহিলারা ফিসফিস করলেন। বাবা তেরে চর মারতে এলে আমি সহ্য করলাম না। দৃঢ় গলায় বললাম, আমার গায়ে একটাও হাত তুলবেন না। অনেক সহ্য করেছি। যে জীবন আমার মা পেয়েছিল, সেই জীবনে আমি থাকব মা। ব্যাস, বাবার আগুন জ্বলে গেল। মাকে যে অত্যাচার, জুলুম, অবহেলায় মেরেছেন এ কথা তিনি কখনো স্বীকার করেন না। বলেন, মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ নিয়ে গেছে। বাবাকে শান্ত হতে বললেন বাকিরা। তাকে নিয়ে বসালেন, এভাবে রাগারাগি করা যাবে না। আমাকেও বোঝাতে এলেন কয়েকজন। তবুও আমি সিদ্ধান্ত বদলাম না। তখনই বাবা বললেন, তিনি আমাকে বাড়িতে থাকতে দেবেন না, আমার দায়িত্ব নেবেন না। সে সময়ে নিজের উপর একটা বিষয়ের জন্য গর্ব হয়েছিল। ভাগ্যিস আমার ইনকামের সোর্স আছে অনলাইনে। ফ্রিল্যান্সিং জানতাম, বেশ বেশি না হলেও মোটামুটি মানের ইনকাম হতো আমার। এছাড়াও ছোটখাটো আর্টের বিজনেস ছিল আমার। সেই জোরে আমি বলতে পেরেছি, আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারব। আমার শিশুকাল ছিল ভীষণ পীড়াদায়ক। বিষাক্ত, ভয়ের। মারধর, গালিগালাজ, চিল্লাচিল্লিতে বাড়িটা সবসময় মেতে থাকত। ছোটবেলায় আমার ধারণাই হয়েছিল, বিয়ে হলে মেয়েরা মার খায়। তাই আমি তখন বলতাম, আমি জীবনেও বিয়ে করব না। অথচ সে বয়সটাতে বিয়ে জিনিসটা কি, আমি বুঝতাম না। আমার মা ছিলেন সহজ সরল গ্রামের মেয়ে। ক্লাস 3 নাকি 4 পর্যন্ত পড়েছেন, অন্যদিকে আমার বাবা ছিলেন উচ্চশিক্ষিত। বিবিএর নাকি জানি একটা ডিগ্রি অর্জন করেছিলেন। সরকারি চাকরি করতেন। এটা নিয়ে ওনার অহমিকার শেষ নেই। যে কোনো বিষয়ে মা পরামর্শ দিলে, কিংবা বাবার কথার অমিল হলেই বাবা মাকে অশিক্ষিত, মূর্খ শালী বলে গালি দিতেন। এছাড়াও আরেকটা খুব খারাপ ভাষা ছিল নিত্যদিনের গালি। আমার টাকা, আমি যা ইচ্ছে করব, কেউ কথা বলতে পারবে না, এই কথা শুনতে শুনতে কান একদম পচে গেছে আমার। এ কারণে তখন থেকে আমি পণ করি, বড় হয়ে যে করেই হোক, অনেক টাকা ইনকাম করব। আমার বাবা মাকে তুই করে সম্বোধন করতেন। এবং মায়ের জন্য বাধ্যতামূলক ছিল, তাকে আপনি বলা। বাবার উচ্চ কণ্ঠস্বর। আস্তে কথা বলতে পারেন না।
জনসম্মুখে তার সঙ্গে গেলে এমন ধরনের কথা বলতেন, আশেপাশের মানুষেরা তাকিয়ে মুখ ছিটাকাত। অপমান, লজ্জায় অপদস্থ হতে হতো আমাদের। তবুও যে মা কিভাবে থাকত। মায়ের ধৈর্য সীমা দেখে অবাক হতাম। আমি বাবাকে এতটা ভয় পেতাম যে, বাবা বলে ডাকতেও আমার প্রচুর ভয় করত। এতে অনেক বড় দূরত্ব তৈরি হল। আমার মা খুব অসহায় ছিল। বাড়ি থেকে বিনা পারমিশনে কোথাও যাওয়ার অনুমতি তার ছিল না। বাপের বাড়িও মা যেতে পারে না। এ কারণে নানা বাড়ির সঙ্গে তেমন আদ্যক্ষেত নেই আমার। বড় আপার থেকে শুনেছিলাম, আমার নানি মারা যাওয়ার পর মা যখন যাওয়ার জন্য পাগল ছিল, বাবা মাকে বলেছিল, মা গেলেই কি তার নানিকে বাঁচাতে পারবে? আমি শুনে বাকরুদ্ধ ছিলাম। নানা খুব নরম, সরল মানুষ। মা এমনিতেই খুব কম যেত বাড়িতে। কখনোই নিজের স্বামীর বাড়ির কথা ওখানে বলেননি। তখনকার পরিস্থিতি ভীষণ নাজুক ছিল। মায়ের বড় বোন জানতেন সব। তিনি বলেছিলেন, এসব জানালে তাদের বাবার সম্মান নষ্ট হবে, এছাড়াও সন্তান অর্থাৎ আমাদের জন্য হলেও মানিয়ে নিতে। অবশ্য বড় খালার ভাগ্য ভালো ছিল না, শাশুড়ির অত্যাচারের সংসার তিনিও পার করেছেন। মা এমনিতেই বোকা, সহজ, আমাদের অনেক ভালোবাসতেন। বাবার প্রতিও ভালোবাসার কোন কমতি ছিল না তার। মারধর শিকার হয়েও বাবা একটু নরমভাবে কথা বললেই মা গলে যেত। আমি যখন ক্লাস 5-এ উঠলাম, মায়ের একটা রোগ ধরা পড়ল। পিত্তথলিতে পাথর। আমি বুঝতাম না এটা কি। আমার বাবার দুচোখের বিষ ছিল ডাক্তার। প্রচুর অ্যালার্জি ডাক্তারে, অথচ চাইতেন আমি ডাক্তার হব। মায়ের চিকিৎসা ঠিকমতো করেননি তিনি। এভাবেই বছর খানেক পার হল। আমি 9-এ উঠলাম। মায়ের শরীর বেশি অসুস্থ হল। ডায়াবেটিক্স, প্রেশার আরও কত ধরনের রোগব্যাধি হল তার। মাঝরাতে হুট করে মায়ের বুকে ব্যথা, কাশি উঠত। মধ্যরাতে আতঙ্কিত হয়ে যেতাম, কেঁদে কেঁদে ডাকতাম, মা, ও মা, মা। কি হয়েছে? মা ওভাবেই আমাকে জড়িয়ে ধরতেন। আমার বড় আপার সঙ্গে এই নিয়ে বাবার ঝগড়া লাগত। বাবা মাকে গালি দিয়ে বলতো, ওদের লাগিয়ে দিচ্ছিস? হুমকিও দিতেন, পড়াশোনা বন্ধ করবেন, টাকা দেবেন না। তবুও আপা বলতো কারণ আপার পড়াশোনা শেষ। আমারও ইচ্ছে হতো কিছু বলতে, কিন্তু আপা থামিয়ে দিত, তুই ছোট মানুষ, কিছু বলিস না। তোর পড়ালেখার এখনও অনেক বাকি। আমি চুপ থাকতাম। এমনিতেও প্রয়োজনের তুলনায় বেশি কথা বলতাম না। এভাবেই মায়ের সমস্যা বাড়ল। বছরে 1-2 বার ডাক্তারের কাছে যেত। ডাক্তাররা যে টেস্ট দেয়, বাবার কাছে এটা অপছন্দনীয়। টাকা মারার ফন্দি, হুদাই খালি টেস্ট দেয়, এটাই তার মন্তব্য। আমি বুঝতাম না, শরীরের অবস্থা কেমন, এটা টেস্ট না করলে ডাক্তার মুখ দেখে বুঝবে? এভাবে বছর ঘুরল মায়ের অসুস্থতায়। অসুস্থ অবস্থাতেও সকালে উঠে রান্না বসাতে হতো, বাবা ব্যঙ্গাত্মক করে বলতো, ঢং বাদ দে। কি বালের রোগ হইছে তোর? আন্দোজে মরিস তুই। এসব চোখের সামনে না দেখলে, কেউ যদি শোনাতো, আমি কখনো বিশ্বাস করতাম না। মা আমার ঘরে এসে কাঁদত। শেষ একটা কথা বলতেন, ভালো করে লেখাপড়া কর মা। আমি শুধু তাকিয়ে দেখতাম। জীবন, বাস্তবতা কতটা কঠিন। এখানে আমি মায়েরও দোষ দেব। তিনিও কম ছিলেন না। কেন এত ধৈর্য রাখতেন, কেন এত সরল, কেন এত ভীতু? অবশ্য প্রশ্নটা আমার জানা, মা যেতে পারেননি সন্তানের কথা ভেবে। আমাদের কি হবে, আমাদের ভবিষ্যতের কি হবে? অথচ মা এটা ভাবলেন না, তার পরিণতি কি হবে? আবারও মা অসুস্থ হল, তবে এবার যেন সেন্সটাই নেই হল। লিভারে সমস্যা দেখা পড়ল। ডাক্তার বাবাকে বলেছিল, মা বড়জোর 2-3 বছর বাঁচবে। কিন্তু বাবা আমলে নিলেন না। ডাক্তাররা ওই রকম ভয় দেখায়। 1-2 বার ডাক্তারের কাছে নিয়ে যেতেন। কিন্তু ডাক্তারদের টেস্ট দেওয়ায়, বাবা অতিষ্ঠ হয়ে যেতেন। যখন যায়, তখনই কেন টেস্ট দেয়? টাকা খাবে খালি। অথচ বুঝতে চাইতেন না, তিনি বছরে জানি 1-2 বার। টেস্ট না করালে মায়ের কন্ডিশন জানা যাবে কিভাবে? বছর 2 পর মা হুট করে জ্বর হল। অসম্ভব রকমের।
মায়ের চোখ হলুদ হল। জন্ডিস ধরা পড়ল। বাবা তাকে এলোপ্যাথি চিকিৎসার পরিবর্তে হোমিওপ্যাথিক চিকিৎসা দিতে লাগলেন। মাকে বলতেন, পাথরের চিকিৎসা করে পাথর গেছে? উল্টো সমস্যা বেড়েছে। তার কোন বন্ধুর জন্ডিস ভালো হয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা করে। আপার সাথে বাবার এই বিষয়ে ঝগড়া হলে বাবা বলতেন, তুই নিয়ে যা তাহলে। মাকে আমরা বোঝালাম, এসব চিকিৎসা নিও না। কিন্তু মা নিরুপায় ছিল। মা বুঝত, তার অবস্থা বেশি ভালো নয়। বাঁচার তীব্র আকাঙ্ক্ষা ছিল। ডাক্তারের কথামতো সব করতে লাগলেন। কিন্তু ভালো হওয়ার বদলে মা একদিন বিছানায় পড়ল। তার কোন সেন্স নেই, শরীরে কোন জোর নেই। তাকে নেয়া হলো মেডিকেলে। দুদিন হলেই জ্ঞান না এলে নেয়া হলো আইসিইউতে। মায়ের জ্ঞান ফিরল ঠিকই, কিন্তু পরের দিনই আমাদের থেকে দূরে, অনেক দূরে চলে গেলেন, যেখান থেকে তিনি কখনো ফিরে আসবেন না। আল্লাহ তাকে বোধহয় শেষ দেখাটুকু করিয়েছিলেন আমাদের সঙ্গে। মজার বিষয়, এখানেও বাবা দোষ দিলেন ডাক্তারকে। আইসিইউতে নিলেই মানুষ মারা যাবে, মানুষকে মেরে ফেলা হয়, এমন আজগুবি কথা বলতে লাগলেন। মা মারা যাওয়ার সময় আমি পাগলের মতো কেঁদেছিলাম। সেন্সলেস ছিলাম বটে। এত কান্না আমি আগে কাঁদিনি। তারপর বুঝলাম, আমার এ কান্না চিরজীবনের। মা-বিহীন জীবন সন্তানদের জন্য যেন জীবন্ত জাহান্নাম। আপার বিয়ের কথা না চললে বাবা 3 মাসেই ঘরে বউ তুলতেন। কিন্তু পারেননি, আপার কারণে। মা মারা যাওয়ার পর আপাও বাবার প্রতি কঠোর হল, যখন জানল 1 বছর না হতেই তিনি নতুন কাউকে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। আপার কথা ছিল, আমি আরেকটু বড় হই, তারপর বাবাকে বিয়ে দেয়া হবে না হয়। কিন্তু তিনি কি অধৈর্য! একা থাকতে নাকি ভয় লাগে। আপার বিয়ের 1 মাস না হতেই আমাদের না বলেই হুট করে বউ নিয়ে ফিরলেন। আমি বুঝলাম, মা যে স্বামীর প্রতি এত ভালোবাসা রেখেছিল, লোকটা তাকে কোনোদিনই ভালোবাসেনি। 1টা বছরও যে মানুষটা অপেক্ষা করতে পারেন না, যাই হোক সে কখনো ভালোবাসেনি মাকে। 36 বছর সংসারের মায়া, ভালোবাসা ছেড়ে কিভাবে পারলেন বুঝো হল না। তিনি পেলেন সঙ্গী, আমি হলাম একা। মা-বিহীন জীবন যে কেমন হয়, হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। মায়ের কবরে গিয়ে অভিযোগ করতে লাগতাম। মা শুনল না। 36 বছরের সংসার বলে কি শেষ করা যাবে? আমার ইচ্ছে আছে, মায়ের জীবনটা নিয়ে বই লেখার। এর মধ্যে 17টা বছর আমার দেখা। নাদান বাচ্চার বয়সটা বাদ দিলেও 11-12 বছর হবে। যবে থেকে বুঝো হয়েছে, দেখছি। এত ছোটবেলার স্মৃতি নাকি মানুষের মনে থাকে না, অথচ আমি কেন ভুলতে পারি না? কেন ছোটবেলার স্মৃতিগুলো ভুলে যাইনি? এর ব্যাখ্যা আমি এখন বুঝি। এ কারণে ছোট বাচ্চাদের সামনে বাবা মায়েদের উচিত নয় ঝগড়াঝাটি করা। মানসিকভাবে প্রভাব ফেলে। বৈঠক শেষে আমি ঘরে গেলাম। এখানে আর থাকছি না। ডিভোর্সের কথা রেশ ধরে মারবে না, ঠিক আছে? ঘরে আসতেই বুকটা হাহাকার করে উঠল। এ ঘরে যেদিন পা রেখেছিলাম, অনেক স্বপ্ন ছিল স্বামীকে নিয়ে। অথচ কি হল? এই জীবন, এই সংসার আমি চাইনি। আমি তো চাইছিলাম সুখের সংসার হবে আমার, আপার মতো। ডিভোর্সি ট্যাগ যে আমার গায়েও একদিন লাগবে, আমি কল্পনা করিনি। নিজের জিনিসপত্র গুছাতে লাগলাম। সে সময় আমার স্বামী ঘরে এল। কিছুক্ষণ এসে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি কিছু বললাম না, নিজের মতো গুছাছিলাম। সহসা সে এগিয়ে এলে, চটজলদি বললাম, খবরদার কাছে আসার চেষ্টা করবে না। আর কোন মায় পড়তে চাই না। সে তেরে আসতে চাইলে তাকে কেউ ডাকল। গলাটা আমার শাশুড়ির। Say gela. আমি গোছগাছ করলাম। আমার আর্টের সামগ্রীগুলো নিলাম। আঁকা আঁকি আমার অনেক পছন্দ। স্কুল কলেজে টাকা জমিয়ে অনেক রং তুলি কিনেছি। পড়াশোনার ফাঁকে ফাঁকে আঁকতাম। তারপর শখের বশে পেজ খুললাম। গ্রুপগুলোতে দিতাম। জানতে পারলাম, এগুলো সেল করাও যায়। আমারও ইচ্ছে ছিল, টাকা ইনকাম করার। আমিও সেল পোস্ট দিলাম। প্রথম দিকে সেল না হলেও আস্তে আস্তে আমি সফলতা পাই। কাস্টমাইজ পেইন্টিং শুরু করলাম।
অবশ্য এখন অনেকদিন যাবৎ আঁকা হয় না। যখন আমি অনার্সের জন্য ভর্তি হয়েছিলাম কারমাইকেল কলেজে হলে থাকতাম। অবশ্য আমার পাবলিক ভার্সিটিতে চান্স হয়েছিল, কিন্তু বাবার জেদের বলি হয়ে গেছিলাম। ভার্সিটিতে ভর্তির ডেট ছিল যেদিন, একদিন আগে মায়ের বিষয় নিয়ে বাবার সঙ্গে ঝগড়া লেগেছিল। কখনো মায়ের মৃত্যুর দায়ভার তিনি নিতে চান না। অবহেলায়, অত্যাচারে মেরেছেন, স্বীকার করতে নারাজ। সেবারে আমি চুপ থাকিনি, মা হারানোর পর যেন মুখে বুলি ফুটতে শুরু করেছিল আমার। আফসোস হতো, এ সাহস আমি আগে দেখাতে পারিনি কেন? সেই ঝগড়ার পরে বাবা কথা বলা ছাড়েন। আমিও বাড়িয়ে গিয়ে কথা বলিনি। আপা ভর্তির বিষয় বললে, তিনি রাগে নাকচ করলেন, ওর বেয়াদব মেয়েকে আমি পড়ব না। ওর কোন বাবায় পড়াবে, দেখব আমি। আমিও কিছু বলিনি। তার সঙ্গে কথা বলতেও রুচিতে বাধত। বুড়ো বয়সে তার ন্যাকামো দেখতাম। বাবার দ্বিতীয় বউয়ের বেশ ডিমান্ড ছিল। আমার মাকে কোনোদিন ভালো সাবান শ্যাম্পু কিনে দেয়নি, সেখানে এই নতুন মহিলাটাকে তিনি দামি সাবান, পন্স ক্রিম কিনে দিতেন। মাসে মাসে জামা। এদিকে আমার মাকে সবসময় খোঁটা দিতেন, তোর সন্তানকে দিলাম, তোর সন্তানকে দিলাম। এমনই হয়, প্রথম জনকে অবহেলায় মারে, দ্বিতীয় জনকে আটকাতে নিজের সবটা দেয়। এই মহিলার রংচঙও কম ছিল না। একটু কথা কাটাকাটি হলেই চলে যেতেন। ফিসফিস করে কথা লাগাতেন। তা নিয়ে শুরু হতো বাড়িতে অশান্তি। এই কারণে আমার পাবলিক পড়া হল না। ন্যাশনাল ভর্তি হলাম রংপুর কারমাইকেল কলেজে। ওখানে আমার রুমমেট অধিকাংশ সময় ল্যাপটপ দেখত। আমি জিজ্ঞেস করলাম একদিন। সেদিনই ফ্রিল্যান্সিং শব্দটার সঙ্গে পরিচিত হলাম। আমিও আগ্রহ হলাম, টাকা ইনকামের জন্য। কিন্তু আমার যে ল্যাপটপ নেই। তারপর আমি টাকা বাঁচিয়ে শিখে ফেলেছিলাম। আপাকে জানালাম, আপা ওর মোহরানার টাকা জমিয়ে রেখেছিল। তা দিয়ে আমাকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে দিল। তারপর শুরু হলো। কিন্তু বিয়ের পর সব বন্ধ হয়ে গেল। সারাদিন কাজ করা শেষে বাকি যে সময়টুকু পেতাম, স্বামীর কাছে থাকার চেষ্টা করতাম। আমি চাইতাম, আমার সুখের সংসার হোক। বিয়ের সময় মিথ্যে বলা হয়েছিল নাকি প্রতারণা হয়েছে জানি না আমি। বিয়ের আগে ওরা শহরে থাকত, কিন্তু 1 মাস হতেই ওদের নিজস্ব বাড়িতে শিফট হল, যেটা শহর থেকে কয়েক কিলো দূরে। একবারে গ্রামও নয়, শহরও নয়। সব স্মৃতি চেপে রেখে ব্যাগ গুছে রেডি হয়ে বেরোতেই দেখলাম বাবা এখনও যায়নি। আমার মনে আশা জাগল, হয়তো আমাকে নিয়ে যাবেন। যতই হোক, বাবা তো। পিতৃস্নেহ জেগে উঠবে, এক্ষুনি হয়তো শানিত গলায় বলবে, চল বাড়ি। কিন্তু না। আমার তাকানোতে তিনি কর্কশ কণ্ঠে বললেন, তোর মতো বেয়াদব মেয়ের জায়গা আমার বাড়িতে নেই। আমার টাকা পয়সা কোন কিছুই। এসব কথা শুনতে আমার কান পচে গেছিল। চাইলেই এসব বাড়িতে গিয়ে বলতে পারতেন, কিন্তু না। সকলের সামনে আমাকে আরও ছোট করলেন। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আপনার বাড়ি ছাড়া আমার থাকার জায়গা নেই? আপনার টাকা ছাড়া আমি কি ভিক্ষা করে খাব? আপনার সাহায্য ছাড়া মরে যাব? Galama. তবুও আপনার বাড়িতে যাব না বলে পা বাড়ালাম। কিন্তু একটা কথা বলতে ভুলে গেছিলাম। পিছনে তাকিয়ে বললাম, ভুলে যাবেন না, এসব আমার মায়ের গড়া। আমার মায়ের মোহরানা আছে। বলে এগোলাম, শাশুড়িকে বললাম, আমার গাছগুলোকে দেখিয়েন। না হলে অবহেলায় ওরাও মারা যাবে। আর 1 মিনিটও দাঁড়ালাম না। বেরিয়ে গেলাম বাড়ি থেকে। আসার আগে আমার স্বামী ও শ্বশুরের মুখটা দেখলাম। তারা যেন নিশ্চিত ছিল, যে মেয়ের বাবাই তাকে গ্রহণ করেনি, সে মেয়ে যাবে কোথায়? 2 দিন বাদে ঠিকই আসবে। আমি বড় আপাকে কল করে জানালাম। আপা বাবার উপর রাগ হলেন, উনি আর চেঞ্জ হল না। বেয়াদব লোক। বাবা বলতেও ইচ্ছে করে না। তারপর আপা আমাকে বললেন, ময়না, তুই আমার বাড়িতে আয়। আমি জানতাম আমাকে আপার বাড়িতেই যেতে হবে। আপার শ্বশুর বাড়ির লোকেরা অনেক ভালো। সত্যি বলতে, বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতেই আপা বেশি সুখী। আপা বেশি রাগী, কিন্তু দুলাভাই
একদম ঠান্ডা। আপা রাগ হলে তিনি চুপচাপ শুনেন, তারপর বলবেন, তুমি শান্ত হও। এছাড়াও আপার শ্বশুর, শাশুড়ি তারাও কম নয়। সাধারণত শ্বশুর বাড়িতে মেয়েদের বেড়ে খাওয়াতে হয়, কিন্তু আপার শাশুড়ি তাকে বেড়ে খাওয়ায়। আপাকে উঠানটুকু ঝাড়ু দিতে দেয় না, তার শ্বশুর নিজেই ঝাড়ু দেন। আপা যেহেতু পর্দা করতেন, আপার শ্বশুর বাড়ির প্রশংসা করে শেষ হবে না। আমি আপার বাড়িতে গেলাম। আপা সব শুনে শুধু আমাকে জিজ্ঞেস করেছে, ভেবেচিন্তে ডিসিশন নিয়েছিস? আমি হ্যাঁ বললাম। ও বলল, ঠিক আছে, আমি তোর সঙ্গে আছি। তুই এখানেই থাক। সামনে আমার ডেলিভারি, তুই থাকলে ভালোই হবে। আমি মাথা নাড়ালাম। আপাতত এখানে থাকি। তবে দ্রুত নিজের ব্যবস্থা করতে হবে। চাকরি খুঁজতে হবে। অনেকদিন হলো ফ্রিল্যান্সিংয়ের কাজ করা হয় না। পেজটাও পড়ে আছে। আবারও অ্যাক্টিভ করতে হবে সব। এভাবেই সময়গুলো কেটে গেল। একদিন শুনলাম, আপার শ্বশুরকে বাবা কল করে বলেছে, আমাকে কেন রেখেছে এখানে? আপার শ্বশুর বরাবরই ভালো মানুষ। তিনি বলেছেন, কেমন বাবা আপনি? নিজের মেয়েকে বের করে দিতে বলছেন? বাবা থতমত খেয়ে বলেন, ওকে রাখলে ও শ্বশুর বাড়িতে যাবে না। আপার শ্বশুর বলেন, ও এমনিতেও যাবে না। এই বলে কেটে দেন। আমি একটুকুও অবাক হই না। বাবার কাছে মেয়েদের ডিভোর্স অনেক বড় বিষয়। যাই হোক, সংসার ধরে রাখা উচিত। বারবার মায়ের উদাহরণ পেশ করবেন। কিন্তু আমার কাছে অত্যাচারিত, নির্যাতনের সংসারের গেলে বিচ্ছেদই ভালো। আর্থিক কষ্ট হলেও মন খুলে বাঁচা যাবে। দেখতে দেখতে আমাদের ডিভোর্সের সময় ঘনিয়ে এল। আমার শ্বশুর বেশ ভালোই ছিলেন, হাসি খুশি। যেহেতু আমার পক্ষ থেকে ডিভোর্স, তাই মোহরানা দিতে হবে না। অর্ধেকের অর্ধেক বিয়ের সময় পরিশোধ করেছিলেন, সোনা গয়না দিয়ে। সেগুলো শাশুড়ির কাছেই আছে। ডিভোর্সের আগ মুহূর্তে আমি বেহা হলাম। স্বামীর দিকে অসহায় হয়ে তাকিয়ে রইলাম। মনে একটু আশা এল। মানুষটা আমার কাছে ক্ষমা চেয়ে বলুক, তুমি আমাকে ছেড়ে যেও না সুবাসিনী। আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন তোমার গায়ে হাত তুলব না। যাই হোক, তার প্রতি আমার ভালোবাসা মিথ্যে ছিল না। আমার ভাবনার এমন কিছুই হল না। নিজেকে সামলে নিলাম। চোখের জলটুকু পড়তে দিলাম না। নিজেকে বললাম, মায়ের মৃত দেহটার কথা মনে কর সুবাসিনী। আবেগী হলে তোরও অমন পরিণতি হবে। চোখ বন্ধ করতেই মায়ের লাশটা ভেসে উঠল। নিজেকে শক্ত করলাম। নির্দ্বিধায় সই করলাম। মনটা যেন বলল, মুক্ত জীবনে স্বাগতম সুবাসিনী। সব কার্যক্রম শেষ করে আমি চললাম আমার পথে। তৎক্ষণাৎ হাঁপাতে হাঁপাতে আমাকে কেউ ডাকল। The Malama. দেখলাম, আমার শাশুড়ি। প্রাক্তন শাশুড়ি। উনি আশেপাশে দেখছেন, বোঝা গেল লুকিয়ে এসেছেন। আমি কিছু বলবো তার আগেই উনি ওনার ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো কিছু হাতে দিলেন। আমার বুঝতে বাকি রইল না। গহনা হবে এগুলো। আমি বেশ অবাক হলাম। বিহ্বলিত দৃষ্টিতে তাকাতেই উনি বললেন, এগুলো তোমার হক। আমানত ছিল, তোমার কাছে দিলাম। আমার চোখ ছলছল করে উঠল। শাশুড়ি মা সত্যি ভালো মনের মানুষ। নির্যাতন, অত্যাচারের কবলে পড়লেও ওনার ভেতরকার ভালোটা কোথাও লুকিয়ে পড়েছে, তবে বেঁচে আছে। ওসব অমানুষের চাপায় পড়ে আছেন উনি, যেখান থেকে বেরোনোর পথ নেই ওনার। শাশুড়ি মা চটজলদি চলে গেলেন। আমি অপলক তাকিয়ে সবগুলো ঢুকালাম। এখন বুঝলাম, মোহরানার কথা বলতে কেন প্রাক্তন শ্বশুর বলেছিলেন, সব আমার কাছেই আছে। তখন ভেবেছিলাম, মিথ্যে বলছেন। কিন্তু না। যাক, দীর্ঘশ্বাস ফেলে আমি চললাম আমার নতুন পথে। আমি গিয়ে উঠলাম আপার বাড়িতে। আপাতত আপার বাড়িতেই থাকতে হবে। এর মধ্যে আপার ডেলিভারি হল। ফুটফুটে পুত্র সন্তান হল। আপার বড় মেয়েও আছে। হাসপাতালে আমি শুধু দুলাভাইকে দেখছিলাম, কি অস্থিরতা তার। আপার শ্বশুর শাশুড়িও কি যত্নশীল। যদি আপার একটা দেবর থাকত, তবে বিনাদ্বিধায় এই বাড়িতেই আমি বিয়ে করতাম। কিন্তু নেই, আফসোস রয়ে গেল।
আজকে বাবা এসেছেন হাসপাতালে। কি হাসি খুশি মুখখানা। আমাকে দেখতে মুখটা ভার হল। আমি দৃষ্টি সরিয়ে নিলাম। ওনার মুখটা দেখতে ইচ্ছে করে না, ঘৃণায় নয়। Casti. সেদিনটা আমি হাসপাতালে থাকলাম না। সন্ধ্যারাতে বাড়ি ফিরলাম। ফেরার পথে আমি কাঁদলাম। ভীষণ কাঁদলাম। বাড়িতে মানুষের সামনে কাঁদতে পারতাম না। আজ মন খুলে কাঁদলাম। এমন কান্না আমি শেষবার মা মরার সময় কেঁদেছিলাম। জীবন কি বিচিত্র। দুজনে আপন বোন অথচ জীবনের কি তফাত। এমন জীবন আমার হলো না কেন? বাচ্চা কোলে নিলে মনটা নিমিষেই ঠান্ডা হয়ে যায়। নিজেকে শক্ত করতে লাগলাম। ভেঙে পড়লে চলবে না। আমি আজ ভেঙে পড়লে নিজের সঙ্গে না হয় মানিয়ে নিলাম, কিন্তু সমাজ আঙুল তুলবে, বলবে খুব তো ঢং করে ডিভোর্স নিল, এখন কি বিড়ম্বনা। আমার কারণে আর 4-5টা মেয়ের উপর আঙুল উঠবে, তারা সাহস পাবে না। আমার জন্য তাদের কথা শোনানো হবে। না, এটা হতে দেয়া যাবে না। দীর্ঘশ্বাস ফেলে নিজের মনকে শক্ত করলাম। অতি আবেগী হতে নেই। আবেগ একটা সময় নিজের কাল হয়ে দাঁড়ায়, তাই যথাসম্ভব নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত। আমিও নিজেকে নিজে প্রতিজ্ঞা করলাম, হালাল পথেই নিজেকে গড়ে তুলব। যাতে আমার সিদ্ধান্তকে কেউ আঙুল তুলতে না পারে। বাবু হওয়ার পর আপা অসুস্থ হয়ে পড়ল। দুটো বাচ্চা সামলা চারটিখানেক ব্যাপার নয়। আপার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ। নানান রোগব্যাধি লেগেই আছে, অসুস্থ মানুষ। দুলাভাই তো সারাদিন অফিসে থাকছেন, যেহেতু আপার ডেলিভারির সময় এক্সট্রা ছুটি কাটিয়েছিলেন। আমি এর মধ্যে যেতে চাইলাম, কিন্তু সকলে আমাকে বারণ করল। অবশ্য এতে আমারও ভালো হল। ঠিকঠাকভাবে নিজের ব্যবস্থা করার সময় পেলাম। আপার শ্বশুরবাড়িতে থেকে বুঝলাম, প্রকৃত সুখ কখনোই টাকায় পাওয়া যায় না। টাকাতে কোন সুখ নেই। আমাদের দেশের অধিকাংশই ধারণা মেয়ের বড় বাড়ি, টাকা পয়সাওয়ালা বাড়িতে বিয়ে দিলে মেয়ে সুখী হবে। কিন্তু এ ধারণা ভুল। বরঞ্চ ভালো মানসিকতা হলে তবেই সুখ পাওয়া যাবে। আমার শ্বশুরবাড়িতে শ্বশুর স্বামী দুজনই ইনকাম করত, অথচ বাড়িতে একটা ভিক্ষুক আসলে তাকে খুচরো টাকা দেয়ার মতো হাতে টাকা পয়সাটুকু থাকত না। মাঝে মধ্যে একটু আধটু পাওয়া যেত, তাতেও কম কথা শুনতে হতো না। অন্যদিকে আপার সংসার শুধুমাত্র দুলাভাইয়ের টাকায় চলে। নিজের বাবা মা, আপা সবাইকে দুলাভাই টাকা দেন। তারা কত সুখী, কত খুশি। কারণটা আসলে টাকা নয়, কারণটা মানসিকতা। আপার পরিবারের মানসিকতা উন্নত, আর আমারটাই ছিল সংকীর্ণ। আপার বাড়িতে থাকা অবস্থাতেই আমি চাকরির খোঁজ লাগালাম। অনার্স যেহেতু কমপ্লিট ছিল। কিন্তু চাকরির বাজার কি এত সহজ? মানুষ পাবলিকে পরেও পায় না, সেখানে আমি ন্যাশনাল। চাকরি পেলাম শোরুমের সেলসম্যানের। কিন্তু সেসবে গেলাম না। আমার গয়নাগুলো বিক্রি করে বেশ ভালো টাকা পেলাম। হিসেব অনুযায়ী 5 মাস চলতে পারব। অনেক খোঁজাখুঁজির পর একটা টিউশনি পেলাম, সেই সূত্র ধরে কিছুদিনের মধ্যেই আরেকটা টিউশনি পেলাম। বাসায় গিয়ে পড়াতে হবে, 4000 টাকা পাওয়া যাবে। তবে পড়াতে হবে 2 ঘন্টা করে, দুটো সাবজেক্ট। 4 ঘন্টা যাবে, আবার বাড়িও বেশ দূরে, অলিগলিতে। তাদের ডিমান্ড অনুযায়ী টাকা কম ছিল, তবুও এই সময়ে আমার কাছে এটাই বড় মনে হল, তাই না করিনি। কথায় আছে, নাই মামার থেকে কানা মামা ভালো। এমন অবস্থায় আমার টিউশনি পাওয়ার পর আপাকে জানালাম। আপা খুশি হল। আমি আলাদা বাসা দেখেছি। পুরোপুরি বাসা বললে ভুল হয়, ওখানে ফুল ফ্যামিলি থাকে একটা। তাদের বাড়ি। বাড়তি ঘর থাকায় মেয়েদের ভাড়া দিয়েছে। 2 জন থাকছে সেখানে। আমিও ওখানেই জয়েন করব। আপা মানতেই চাচ্ছিলেন না, কিন্তু উপায় নেই। আপার ডেলিভারির 1 মাস পেরিয়েছে। আর কতদিন পরে থাকব এখানে? পরে না, আপার শ্বশুরবাড়ির উপর বোঝ হয়ে যাই। যদিও এখনও তারা কিছুই বলেনি। তবুও আমার বিবেক সায় দিচ্ছে না এখানে থাকার। আমার জন্য যদি আপাকে কথা শুনতে হয়? একা হাতে দুলাভাই সংসার চালাচ্ছে। সেখানে এতদিন কেই বা থাকতে দেয়? তারা যা করেছে, তার ঋণ শোধ হবে না কখনো।
সুখের সময় সবাইকে পাশে পাওয়া যায়, দুঃখের বেলা কজনে থাকে? তারপর এল আমার বিদায়ের পালা। আপা কাঁদছেন। যাওয়ার আগ মুহূর্তে দুটো স্বর্ণের দুল হাতে দিলেন। চিনতে ভুল হলো না আমার, এগুলো আমার মায়ের। বাবা বিয়ে করার জন্য আপা এগুলো নিয়ে রেখেছিল। আপা আমার হাতে দিয়ে বলল, এগুলো রাখো তোর কাছে। প্রয়োজনে যা করার করিস, কষ্ট করে থাকিস না। মায়ের বালা দুটো আছে, লাগলে ওগুলোও নিস। আমি আপাকে বললাম, এসব তোর কাছেই রাখো আপা। আমার কাছে টাকা আছে, লাগলে নেব। আপা নাকচ করলেন, না, এগুলো বিক্রি করিস, যা যা লাগে সব কিনিস। আমাদের মায়েরই, আমার কাছেই কেন রাখব শুধু? এগুলো আমাদের দুজনের হক। এ সময় তোর বেশি প্রয়োজন। আমি নিলাম। আপা আমাকে জড়িয়ে ধরে বললেন, তোর আপার সব সময় আছে। যে কোনো সমস্যা হলে জানাবি। আমি ক্ষীণ হাসলাম। আচ্ছা, বলে চললাম। নতুন জায়গায় শিফট হলাম। বাকি দুজন রুমমেট ওরা আমার জুনিয়র। সবে অনার্সে উঠেছে। কথাবার্তা বলে ভালো মনে হলো। আমার গয়নাগুলোর বিক্রির টাকা থেকে 10,000 টাকা আমি আপাকে দিলাম। মায়ের গয়নাগুলো বিক্রি করলাম না আপাতত, যেহেতু টাকা আছেই। আপা টাকা নিতে নাকচ করছিলেন কিন্তু আমি জোর খাটিয়ে দিলাম, মায়ের গয়নায় তারও হক আছে। আমি আরেকটু বেশি করে দিতে চাইলাম, কিন্তু আপা মানছিলেন না। তাই 10,000 টাকাই জোরপূর্বক দিয়ে দিলাম। আমার উপর অনেক খরচ হয়েছে এই কদিনে, তবুও যে দুলাভাই তাকে একটা কথাও শোনায়নি, এমন সৌভাগ্য কজনের হয়? আমি আমার যাবতীয় জিনিসপত্র কিনলাম। অনেক টাকা খরচ হল। আমার দিনগুলো খুব একটা সুখের ছিল না। প্রচণ্ড একাকিত্ব লাগত, চিন্তা ভাবনা সারাদিন কাটত। বিয়ের প্রথম দিকের স্মৃতিগুলো মনে পড়ে। নিজের জীবন নিয়ে ভাবনার শেষ নেই। ডিভোর্সি শব্দটাকে মানুষেরা সংকীর্ণ, অন্যরকম দৃষ্টিতে কেন দেখে? আমি ডিভোর্সি জানার পর মেয়ে দুটো বেশ অবাক হয়। কথা বলা কমিয়ে দিচ্ছে। তাদের পরিবর্তন ধরতে অসুবিধা হয়নি আমার। এরপর বাসায় থাকা ফ্যামিলির আন্টিও জানল। মূলত তিনি তার কোন আত্মীয়ের জন্য আমাকে পছন্দ করেছেন। তারপরই তাকে বললাম। খুব আগ্রহ নিয়ে কারণ জানতে চাইলেন। আমি স্বাভাবিক বললাম। অথচ তিনি কত সহজেই বললেন, ওই একটু আধটু হয়, এতটুকু সংসারে মানিয়ে নিতে না পারলে সংসার টিকবে না। তোমারও টিকেনি। একটু স্যাক্রিফাইস করতেই পারতে। এখন জীবন দেখো। আমি হতবিহ্বল হয়েছিলাম। সমাজটা এমন কেন? কেন এসব ভায়োলেন্সকে এত ছোটভাবে দেখে? আমি ছোট বাচ্চা, যে আমাকে শাসন করে বুঝাবে? আচ্ছা মেনে নিলাম, মারুক, কিন্তু যৌক্তিক কারণ দেখাক। আমি পরকিয়া করেছি? নাকি ওর অবাধ্য হয়ে চলাফেরা করেছি? কোনোটাই তো করিনি। শুধু নিজের স্বস্তির জন্য মাঝেমধ্যে বলতাম, তাতেও পোষালো না তাদের। যদি না এসব করতাম, আমাকে মারাটা আমি মেনে নিতাম। কিন্তু খালি খালি, কারণ ছাড়া, কথার অমিল হলেই আমি কেন মার খাব? একটা ছোট বাচ্চাকেও তো তার বাবা মায়েরা গুরুতর কারণ ছাড়া গায়ে হাত তোলে না, সেখানে স্বামী স্ত্রীর মতো পবিত্র সম্পর্কে গায়ে হাত তোলাটা কিভাবে জাস্টিফাই করে মানুষ? বর্তমান কিছু মানুষের জন্যই ইনিয়ে বিনিয়ে একটু আধটু হাত তোলাটাকে নর্মালাইজ করা হয়েছে। ওই একটু থেকে একসময় ভয়ঙ্কর রূপে যেতে শুরু করে। অথচ তারা বুঝে না। যাই হোক, এ বিষয়ে আমার কথা বলতে ইচ্ছে করে না। আমি শুধু নিজের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবি। আমার মতন হাজারো মেয়েরা আছে, যারা আরও অসহায়। তাদের কিছু নেই, কোথাও যাওয়ার, না আর্ন করার সোর্স। এ কারণেই তো দেখি বাচ্চা নিয়ে কত মেয়েরাই ঘুরে ঘুরে বেড়ায়। ভবিষ্যতে তাদের জন্য কিছু একটা করার ইচ্ছে আছে। দেশে বৃদ্ধা আশ্রমের অভাব নেই, অথচ অসহায় নারীদের জন্য কোন আশ্রম নেই। আমি চাই তাদের জন্য কিছু করতে। এর জন্য আগে আমাকে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে হবে। টিউশনি করছি, পাশাপাশি চাকরির প্রস্তুতি নিতে লাগলাম। এছাড়াও আমি মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম। কয়েকটা মাস গেল। মাস্টার্সের বই, চাকরির জন্য বই কিনতে আমার অনেক টাকা গেল সে মাসে। যত সাশ্রয় করে চলব ভেবেছিলাম, ততটা হয়নি।
প্রথম তাই বেশি টাকা গেছে। ধীরে ধীরে আমি একটা কোচিং সেন্টারে জয়েন করলাম, কিন্তু টাকা একটু কম। কষ্ট হলেও করলাম। 2-2.5 মাস যেতেই আমি উপলব্ধি করতাম আমার পক্ষে একসঙ্গে মাস্টার্স, চাকরি, টিউশনি, কোচিং সম্ভব নয়। কি করব ভেবে উঠতে পারলাম না, তাই তখন শুধু চাকরির প্রস্তুতিটাই ভালো করে নিতে লাগলাম, কারণ প্রাইমারির শিক্ষক নিয়োগের সার্কুলার ছেড়েছিল। মনে প্রাণ এক করে পড়তে লাগলাম, যে কারণেই হোক চাকরিটা আমাকে পেতেই হবে। চাপ বেশি লাগছে বলে টিউশনিটা দুটো ছেড়ে দিলাম। সময় ঘনিয়ে এল চাকরির পরীক্ষা। অবশ্য তার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়েছিলাম। পরীক্ষা দিলাম, মনে আশা রাখলাম ইনশাআল্লাহ আমার চাকরিটা হবেই হবে। পরীক্ষা ভালো হয়েছে। সময় কাটতে লাগলো আপন গতিতে। রেজাল্টের সময় ঘনিয়ে এল। এরই মধ্যে আমার জীবনে আরেকটা দুঃসংবাদ এল। কোচিংয়ের চাকরিটা চলে গেল। মনে মনে হতাশা হল। এখন আমি কি করব? গয়নার যা টাকা আছে তাতে বড়জোর টেনেটুনে 1-1.5 মাস যাবে। তবে একটা বিষয় আশ্বাস পেলাম, চাকরিটা তো নিশ্চয়ই হবে। অত চিন্তার কিছু নেই। কোনোরকম 2 মাস চললেই হবে আমার। দেখতে দেখতে রেজাল্টও বেরিয়ে পড়ল। আমি খুব আশা নিয়ে প্রসন্ন মন নিয়ে দেখলাম। রেজাল্ট পেতেই আমার ভেতরটা কেঁপে উঠল। শরীর অসাড় হয়ে এল। জীবনে আবারও ধাক্কা পেলাম। না, আমি পারলাম না। আমি পারলাম না। ভেতরটা হাহাকার করে উঠল। এখন আমি কি করব? কি হবে আমার? আসলেই কি আমার সিদ্ধান্ত ভুল ছিল? আমি হেরে গেলাম? রাতের অন্ধকারও যেন আমার চিৎকারে কেঁপে উঠল। অথচ কুকুর শিয়াল ছাড়া শোনার কেউ নেই। আমার ভেতরটা অনবরত কাঁপছে। মাথাটা ঘুরে উঠছে। হাঁটতে পারছিলাম না। কোনোরকম রাস্তার ধারে ব্রেঞ্চে বসলাম। কাঁদতে লাগলাম। একটু শব্দ হতেই পাশের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমি মুখ চেপে নিঃশব্দে কাঁদতে শুরু করলাম। শরীরে কাঁপুনি এসেছে। বুকটা ধড়ফড় করছে। অস্থির লাগছে। আকাশের দিকে তাকালাম। ক্রন্দনরত গলায় বললাম, আল্লাহ, আমাকে সাহায্য করুন। আপনি ছাড়া কেউ নেই। আল্লাহ, আল্লাহ। ডেকে উঠলাম তাকে। আমার কণ্ঠস্বর কাঁপছে। একটা মহিলা পাশ দিয়ে যাচ্ছিলেন, আমার পাশে বসলেন। জিজ্ঞেস করলেন কি হয়েছে? আমি নিজেকে ধাতস্থ করে জানালাম, আমার চাকরি হয়নি। আমার কেউ নেই। তার করুণা হল বোধহয়। মাথায় হাত বুলালেন। মোলায়েম গলায় বললেন, এতটুকুতে ভেঙে পড়েও না মা। চেষ্টা চালিয়ে যাও, বাস্তবতা অনেক কঠিন। আমার মেয়েও একসময় তোমার মতো ছিলাম, ওর বাবা নেই। কত রাত যে নির্ঘুম, কেঁদে গেছে। অবশেষে আল্লাহ সফলতা দিয়েছেন। তাহাজ্জুদ নামাজ পড়, দোয়া করো। আল্লাহর ইবাদত করে সাহায্য চাও। তিনি তোমাকে হতাশ করবেন না। ভেঙে পড়ো না। তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম। আমায় অনুপ্রাণিত করল। আরও কিছুক্ষণ সময় থেকে নিজেকে ধাতস্থ করলাম। বুঝলাম, এতটুকুতে ভাঙা যাবে না। জীবনটা আসলেই কঠিন। বাইর থেকে যতটা সুন্দর মনে হয় ততটা নয়। কষ্টের পরেই সুখ আসবে। নিজেকে সামলে ফিরলাম বাড়িতে। সেদিন ফিরতে দেরি হলো আমার। বাসায় আন্টি আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেন। তার দৃষ্টিতে বেশ ভালো মনে হলো না আমার। কাপড় পাল্টে ঘুমিয়ে গেলাম। রাতে কিছু খেলাম না। ঘুমটাও ভীষণ বাজে ছিল। এত চেষ্টা করেও পারছিলাম না। আমার অবাধ্য চোখ দুটো অনবরত অশ্রু ফেলছিল। মেয়ে দুটো হয়তো বুঝেছিল আমি কেঁদেছি। এভাবেই পরের দিন বেরিয়ে পড়লাম নতুন কিছুর খোঁজে। সকালে উঠতে দেরি হলো একটু। বেরোনোর আগে দেখলাম মেয়ে দুটো আন্টিটার সঙ্গে কথা বলেছেন। আমাকে আর চোখে দেখলেন তিনি। আমি ক্ষীণ কথা বলে গেলাম। সারাদিনের ছোটাছুটিতে ক্লান্ত হয়ে পড়লাম। কিছু পেলাম না। নিউজপেপারগুলোতে চোখ বুলালাম। চাকরির অভাব নেই, তবে সেগুলো আমার ক্ষেত্রে অসম্ভব। এভাবেই দিন ফুরাতে লাগলো আমার। তারপর একদিন আন্টি জানালেন আমাকে বাড়ি ছাড়তে হবে। কারণ হিসেবে দেখালেন ওনার ছেলে আসবে, এ কারণে।
যদিও সেটা মিথ্যে ছিল। বাকি দুটো মেয়েকে দেখে মনে হলো না তাদের এমন কিছু বলা হয়েছে। মাসের 14 তারিখ চলে আজ। আমি সময় চাইলাম, মাসের শেষটুকু অন্তত দিক। তিনি মানলেন, তবে ভর্ৎসনা করে বললেন, যত তাড়াতাড়ি পারো যেও। মাথার উপর আরেকটা চাপ পড়ল। একদিকে টাকা কম, চাকরি টিউশনি কিছুই নেই, এখন থাকার জায়গাটাও যাচ্ছে। আমি বাড়ি খুঁজতে লাগলাম। এবার ঠিক করেছি, আলাদা থাকব। কোন মেসে, হোস্টেলে থাকব না। অন্তত শান্তিতে থাকতে পারব। প্রতিদিনে জবাবদিহি করতে হবে না। কেউ সন্দেহের দৃষ্টিতে দেখবে না। কিন্তু সহজে পেলাম না বাড়ি। একা মেয়েকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না। অবশেষে পেলাম একটা, আমার মন মতোই। 2টো রুম, ছোট বারান্দা, বাথরুম, কিচেন। কিন্তু ভাড়া বেশি 5,500। এত টাকা প্রতি মাসে কিভাবে দেব? হাতে আর টাকাই আছে 8-9 হাজারের মতো। ভাড়া অ্যাডভান্স দিতে হবে। দিয়ে দিলাম। মায়ের গয়নাগুলো বের করলাম। এটাকে আমি বিক্রি করতে চাইনি, মায়ের শেষ স্মৃতি হিসেবে রাখতে চেয়েছিলাম। কিন্তু তা আর হলো কই? শেষমেশ বিক্রি করতে হলো। সেদিনও আমি কাঁদলাম। তারপর নতুন বাড়িতে দ্রুত শিফট হলাম। জিনিসপত্র স্থানান্তর করতে আরও টাকা গেল। এতটা অসহায়ত্ব বোধ কখনো করিনি। সেদিন এত কেঁদেছিলাম যে গায়ে জ্বর এল। পাশে কেউ নেই। জ্বরে একাই কাতরাচ্ছিলাম আমি। ছটফট করছিলাম। বমি অনবরত। খিদেতে পেট মোচড় দিচ্ছে। কেউ নেই মাথায় জলপট্টি দেয়ার, একটু খাবার বেড়ে এনে দেয়ার। মাথা ধরে উঠতে পারলাম না আমি। খাওয়া হলো না কিছু রাতে। ছটফট করছিলাম খালি বাড়িতে। আমার আর্তনাদগুলো বারবার প্রতিধ্বনি হচ্ছিল। কান্না থামাতে পারলাম না। মাথা ব্যথা উঠেছে। মাকে ডেকে কেঁদে উঠলাম, মা, ও মা, তুই কেন আমাকে ছেড়ে গেলি? মা, মারে ফিরে আয় মা। Oh ma. কোন সারা শব্দ এল না। শুধু আমার আওয়াজে প্রতিধ্বনি হতে লাগাল। প্রচণ্ড কষ্ট হচ্ছে। জ্বর হলে আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। মনে পড়ল অতীত। মা সারারাত পাশে বসে পট্টি দিত। মাথায় হাত বুলাত, দোয়াদুরুদ পড়ত। উঠতে পারতাম না বলে ঘরের ভেতরে মা পানি এনে দিয়ে দিত। যা খাবো তাই এনে দিত। খেতে পারতাম না, তবুও খাওয়াতো জোর করে। ওষুধ খাইয়ে দিত। বমি করতাম, সেসব পরিষ্কার করত। আজকে আমার পাশে কেউ নেই। বাড়িতে ওষুধটুকুও নেই। শুকনো খাবারও নেই, রান্না কে করবে? পেটে মোচড় দিতেই বিছানা থেকে মুখটা নামিয়ে গোলগোল করে ঘরের মেঝেতেই বমি করলাম। মুখটুকু ধোয়ার জন্য পানিটুকুও কাছেও নেই। নিজেকে অসহায় লাগল। আর্ত করে উঠলাম, মা, ও মা, আয় না মা। Oh ma. এল না কেউ। এভাবেই শুয়ে পড়লাম বিছানায়। কারেন্ট গেল, অন্ধকার। মশা ভো ভো করছে। শরীরটা পুরো ব্যথা করছে। ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু যন্ত্রণায় ঘুম আসছে না। আমি কি মারা যাব? হয়তোবা যাব। মনে হচ্ছে আমার জীবন এইটুকু পর্যন্ত ছিল। আমি কালেমা পড়তে লাগলাম, মনে হয় মৃত্যু আমার দুয়ারে এসে গেছে। চোখ বন্ধ হয়ে আসছে। মধ্যরাতে ঘুম আলগা হয়ে এল। অনুভব করলাম কেউ মাথায় হাত বুলাচ্ছে। তাকানোর চেষ্টা করলাম, কিন্তু শক্তি পেলাম না। বিড়বিড় করলাম, মা, মা। ভালো লাগছিল। মাথায় যেন বিলি কেটে দিচ্ছিল। শান্তি অনুভব হচ্ছিল। আমি তলিয়ে গেলাম ঘুমে। মাথাটা ভীষণ ভারী লাগছে। চোখ দুটো এমনভাবে লেগে আছে যেন সুপার গ্লু লেগেছে কেউ। খিদেও পেট মোচড় দিচ্ছে। ঠান্ডা লাগছে ভীষণ। ভার মাথায় উঠলাম। নাকে ভেসে এল বমির দুর্গন্ধ। মেঝেতে পা পড়তেই লেগে গেল। তেলাপোকা, বিভিন্ন রকমের পোকামাকড় পড়েছে তাতে। আমার গা গুলিয়ে এল। আমি ঢুলতে ঢুলতে বাথরুমে গেলাম কোনোরকম। গিয়েই মাথাটা ট্যাপের নিচে রাখলাম। ঠান্ডা পানিতে মাথাটা ঠান্ডা হয়ে এল। ব্যথায় একাকার। ভারটা একটু হলেও কমল যেন। খানিকটা সময় ধরে পানি দিলাম। এরপর এসে চুল মুছলাম।
খিমারটা গায়ে মাথায় বেরিয়ে পড়লাম ওষুধ আনতে। বাইরে বেরিয়েই একটা রিকশা পেলাম। মাত্র 5 মিনিটের রাস্তা, কিন্তু হাঁটার শক্তিটুকু নেই আমার। রিকশাওয়ালাকে বললাম ফার্মেসিতে নামিয়ে দিয়ে। লোকটা বোধহয় বুঝল আমি অসুস্থ, তাই আমাকে বলল, আপা তোমরা বইসো, কি নেবেন মুখ কন। আমি তাকে মাথা ব্যথা, জ্বরের ঔষধ আনতে বললাম, সঙ্গে রুটি, কলা, শুকনো নাস্তা। লোকটা এনে দিল। তিনি আবারও আমাকে বাড়ির সামনে নামিয়ে দিলাম। দুর্বল শরীরে একটু ভালো লাগল। তাকে 50 টাকা দিলাম। অনেক খুশি হলেন তিনি। আমি ঘরে ঢুকেই আগে পাউরুটি খেলাম। এমনভাবে খাচ্ছিলাম, কেউ দেখলে নিশ্চয়ই বলতো জংলি খাদক। খাওয়া হতে না হতে আবারও একই জায়গায় বমি করলাম। আমার এটাই সমস্যা। আফসোসের বিষয়, বমির ওষুধ নেয়া হয়নি। সে সময়ে মনে ছিল না। আমি ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। বিছানার চাদরটা উঠিয়ে গায়ে দিলাম, ঠান্ডা লাগছে। চুলগুলো ভেজা। আস্তে আস্তে আরাম লাগছিল, মাথা ব্যথার ওষুধ খেয়ে। ঘুমটাও ভালোই হল। আমার ঘুম যখন ভাঙল, তখন আজান দিচ্ছে। আমি ভাবলাম হয়তোবা জোহরের, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম আছরের আজান। ঘরে গন্ধে ভরে গেছে। মাছিগুলো ভনভন করছে। আমি উঠলাম। শরীরে ব্যথা, জ্বর এখনো আছে। তবে মাথা ব্যথাটা কমেছে। এভাবে থাকা যাবে না। তাই উঠলাম। উঠে মেঝেটা পরিষ্কার করলাম। পরিষ্কার করতে গিয়ে আমার আবারও বমি এল। দৌড়ে বাথরুমে গেলাম। বমি করতেও এত কষ্ট হচ্ছিল। পেটটা নাড়ি যেন ছিঁড়ে যাচ্ছিল আমার। আগে বমি হলে মা দৌড়ে এসে পেট চেপে ধরত আমার, বমি যতক্ষণ করতাম পাশে থাকত। একটুকু ঘৃণা থাকত না তাতে। কান্না পেল আমার। শরীর সামলে ঘরে গেলাম। পরিষ্কার করলাম। এভাবে নোংরায় থাকলে আরও অসুস্থ হয়ে পড়ব। অনুভব করলাম, শরীরটা যেন আরও গরম হচ্ছে। দুর্বলতা বাড়ছে। তবুও উঠে চাল ধুয়ে ভাত বসালাম গ্যাসে। 2টো আলু দিলাম তাতে। কিন্তু গ্যাসে জ্বালাতে গিয়ে খেয়াল করলাম, গ্যাস আসেনি। আমি পারছিলাম না। মাথাটা যেন হঠাৎ চক্কর দিয়ে উঠল। দৌড়ে ঘরে যেতে গিয়ে মাথা ঘুরে উল্টে পড়ি ফ্লোরে। ওখানেই কয়েক মিনিট পড়ে রইলাম। শরীর উঠছে না, টেনে নিয়ে বিছানায় শুলাম। ব্যাসা। একটা বালতি এনে রেখেছিলাম তখন। বমি হলে যাতে ঘর নোংরা না হয়। একাকী জীবন, কত কষ্টের। উপলব্ধি করলাম, এমন কত জ্বরে মা উঠে রান্না করে খাইয়েছিল। আসলেই জীবন বড় কঠিন। আপনা আপনি চোখ থেকে পানি পড়তে লাগল। আমি কষ্ট যে সইতে পারছি না। আল্লাহ আমাকে ধৈর্য দাও, ধৈর্য দাও। এভাবে কাতরাতে কাতরাতে কেটে গেল 2টো দিন। একটু সুস্থ হলাম। জ্বরটা কমেছে। 2 দিন বাদে ফোনটা হাতে নিলাম। দেখলাম, আপার অনেকগুলো মিস কলড হয়ে আছে। আমি আপাকে কল করেই তৎক্ষণাৎ রিসিভ হল। বিচলিত গলায় বলল, হ্যালো সৌমি। ময়না তুই কোথায়? ঠিক আছিস? আমি ধীর গলায় বললাম, আমি ঠিক আছি আপা। আপা আবারও বলল, এতদিন কল ধরিসনি কেন? জানিস কত টেনশনে ছিলাম? তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? আমি গলা খাকারি দিয়ে বললাম, বাসা চেঞ্জ করেছি, তাই কাজে ব্যস্ত ছিলাম। সারাদিনে কাজে একটু দুর্বল হয়ে পড়েছি। আপার বিস্মিত কণ্ঠ, চেঞ্জ করেছিস? এত তাড়াতাড়ি কেন? এমনাই। ওখানে কমফোর্টেবল লাগছিল না তাই। ওহ, সামনের সপ্তাহে যাব। আচ্ছা, আসিস আপা। আপা কল কাটার আগে বলল, সৌমি, ময়না কোন সমস্যা হলে আপাকে জানাস, আচ্ছা? আমি, ঠিক আছে, বলে কল কাটলাম। সৌমি আমার আরেক নাম। মা আমাকে সুবাসিনী বলে ডাকতেন। মা মরার পর থেকে আমার এ নামটা কেন জানি ভালো লাগে বেশি। সময় গড়াল। আপা দুলাভাই আসলো একদিন। আপা আমাকে দেখে খুশি হল। একটা দিন থাকলো তারা, এরপর চলে গেল। আপাকে আমি আমার বর্তমান জীবনের কিছুই বললাম না। 2টো বাচ্চা নিয়ে ও এমনিতেই টানাপোড়েনে, বাড়তি টেনশন দিয়ে ওর জীবনটা নষ্ট করতে চাই না। নিজের জীবন নিজেকেই গড়তে হবে আমার।
কথায় আছে বিপদ যখন আসে তখন সব বিপদই একসাথে আসে। আমি কোন টিউশনই পেলাম না, আর না কোন। প্রতিদিন নিউজ পেপার চেক করি, বিভিন্ন চাকরির খবর, কিন্তু সেসব আমার পক্ষে সম্ভব নয়। দিন যাচ্ছিল, টাকাও সীমিত। নিজেকেও নির্দিষ্ট রুটিনে চলানোর চেষ্টা করলাম। মাঝে মধ্যে না খেয়েও কাটালাম। পরে ভাবলাম, না খেয়ে থাকার থেকে রোজা রাখি। সপ্তাহে 3টে দিনই আমি রোজা রাখতে শুরু করলাম। সোম, বৃহস্পতিবার রোজা এমনিতেও সুন্নত। এভাবে চলতে ভালোই হলো। টাকা, খাবার বাঁচল, আবার আমার ইবাদত হয়ে গেল। রাতে ঘুম হতো না আমার। এদিক ওদিক ঘুরে আমার 2:30 বাজত। অথচ আমি ঘুমানোর আপ্রাণ চেষ্টা করতাম। কিন্তু ঘুমটাও বোধহয় আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। তাই ঘুম যেহেতু ধরে না, তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করলাম। তাহাজ্জুদ নামাজের মাধ্যমেই আল্লাহর সবচেয়ে কাছে পাওয়া যায়। মন ভরে কাঁদলাম, আল্লাহ আমাকে শান্তি দাও। এইভাবে কেটে যায় কয়েক মাস। হঠাৎ একদিন চোখ পড়ল শিক্ষক নিবন্ধন নিয়োগ এর বিজ্ঞপ্তি। চাকরির এসব সম্পর্কে ধারণা কম ছিল। জানতাম না আমি। ভেবেছিলাম শিক্ষক নিয়োগের চাকরি বছরে একবার হয়। কিন্তু পরে আমার মনে আশা জাগল। জানতে পারলাম এটা বেসরকারি শিক্ষক নিয়োগ। যাই হোক, সরকারি বেসরকারি আমাকে পেতেই হবে। আবারও আপ্রাণ চেষ্টা চালালাম। এইবার তো প্রাইভেট কোচিং কিছুই নেই। দিনরাত খাওয়া দাওয়া সেরে এক করে পড়লাম। মনে মনে বোঝালাম, এটাই শেষ চান্স। আমাকে পেতেই হবে, না হলে আমি হার মেনে নেব। পরীক্ষা দিলাম, দিনরাত দোয়া করলাম। মনটা সারাক্ষণ অস্থির, বিচলিত থাকছিল। চাকরিটা যদি না পাই? আমার অস্থিরতায় ফলাফলের সময় ঘনিয়ে এল। আমি আগেরবার ভাঙা হৃদয়টা জোড়া লাগেছিলাম আশায়। এবার যেন না ভাঙে। কিন্তু ভাগ্যবোধ মুখ ফিরিয়ে নিয়েছিল আমার থেকে। এইবারও আমি পারলাম না। আবারও হেরে গেলাম। এই চাকরিটাও হলো না। আমি বুঝে গেলাম, আমি নিঃশেষ। আসলেই আমাদের মতো মেয়েদের জন্য নির্ভোস নয়। দুদিন বাদে বোধহয় আমাকেও রাস্তায় নামতে হবে। হতাশা মনটাও কাঁদতে ভুলে গেল। কেমন নির্জীব। আমি ডিপ্রেশনে চলে গেলাম। মনটাতে এতটা আঘাত লাগল, কান্নাও কোথাও আটকে গেছে আমার। বহুদিন বাদে সেদিন আয়নায় তাকালাম, শীঘ্রই আমার পতন হবে। ওই দিন মানুষগুলো বোধহয় ঠিকই বলেছিল, যতটা সহজ ভেবেছিলাম, পথ ততটাই কঠিন। আয়নায় নিজের জীর্ণ শীর্ণ শরীরটাকে দেখলাম, শুকিয়েছে অনেক। নিজের জীবনকে অভিযোগ করলাম, প্রিয় জীবন, তুমি কেন এত কঠোর আমার প্রতি? প্রতিদিন ভেবেছি একটু শান্তি পাব, অন্তত নিঃশ্বাসটা স্বস্তিতে ফেলতে পারব। কিন্তু তুমি কি একদিনও সে সুযোগ দিচ্ছ না আমাকে? শৈশব কেটেছে ভয় আতঙ্কের ভেতর, যৌবন এল বোঝা নিয়ে। মানুষ পেয়েছি, কিন্তু মনের মানুষ পেলাম না। যারা ছিল আমার ভরসাস্থান, তারা সময়ে সময়ে দূরে ঠেলে দিয়েছে। প্রতিদিন সকাল বেলায় যখন অন্যরা আসার আলো দেখে, আমি দেখি শুধু আরেকটা বোঝা নামছে মাথার ওপরে। টাকার জন্য, সম্পর্কের জন্য, সুস্থতার জন্য, একটুখানি ভালোবাসার জন্য কত কিছু সহ্য করছি। হাজারো স্বপ্ন দেখেছি, কিন্তু কোনোটাই পূর্ণ হচ্ছে না। বরং স্বপ্ন দেখাটাই এখন অপরাধ মনে হয়, কারণ শেষমেশ ভাঙনি নিয়তি হয়ে দাঁড়াচ্ছে আমার। Jabana. তুমি কি কখনো আমার চোখের জলের হিসাব রাখো? রাতের অন্ধকারে যখন একা একা কাঁদি, তোমার কি একবারও মায়া হয় না? মনে হয় যেন আমি শুধু কষ্ট সহ্য করার জন্যই জন্মেছি। সুখ আমার ভাগ্যে নেই, এই কথাটাই প্রতিদিন তোমার কাছে নতুন করে প্রমাণ পাই। তবুও তোমাকে ছেড়ে যেতেও পারি না। কারণ যতই অভিশাপ দিই, যতই অভিমান করি, তুমিই আমার সবকিছু। কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। তুমি কেন আমাকে এতটা কঠোর পরীক্ষার মুখোমুখি দাঁড় করালে? আমি কি সত্যিই সুখের যোগ্য নই? আমার ধৈর্যের বাঁধ ভেঙেছে। আমাকে সুখ দাও জীবন। সে রাতে আমি ভেঙে পড়লাম। বাঁধ ভাঙা কান্না। এত চিন্তা, অস্থিরতায় আবারও জড়েল। অতীত যেন ফিরে এল।
অবস্থা আগেরবারের থেকেও খারাপ হল। আমি নির্জীব হয়ে একা একা পড়ে রইলাম অন্ধকারের কোঠায়।